রেকর্ডিং এ দেখা যাচ্ছে স্লাইড? দাঁড়াও একটু করতে গেল, দেখতেছি। এইটা হলো, এখন দেখা যাচ্ছে না? এইটা স্লাইড। হ্যাঁ, গতকাল আমরা পড়ছিলাম বোর পরমাণু মডেলের সাফল্য পর্যন্ত। আজকে আমরা শুরু করব বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল আর বোরের পরমাণু মডেলের মধ্যে তুলনা। এটা আজকে শুরু করব। রাদারফোর্ড পরমাণু মডেল ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা। প্রথমে হলো উভয় পরমাণু মডেলের উপস্থাপনের মূল ধারণা। এই যে দুইটা মডেল উপস্থাপন করা হইল, রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল, এটা কিসের ধারণার উপর ভিত্তি করে এই উপস্থাপনটা হলো সেটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। পয়েন্ট 1 দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি রাদারফোর্ড কর্তৃক সম্পাদিত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার পর্যবেক্ষণ নির্ভর সিদ্ধান্ত সমূহ ও সৌরজগতের বিন্যাস প্রকরণ। আমি একটু আমার ভাষায় বুঝাই বলতে, এক কথাই হলো আলফা পার্টিকেল বিচ্ছুরণ কণিকা পরীক্ষা এবং সোলার সিস্টেম, আমাদের যে সৌরজগতের গঠন, এই দুইটার উপর ভিত্তি করে রাদারফোর্ডের পরমাণু মডেলটা স্থাপন করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। আর বোরের পরমাণু মডেলের ভিত্তি হলো রাদারফোর্ড যে কথাগুলো বলছেন যে যে পরমাণুতে কেন্দ্র আছে আর কেন্দ্র বহির্ভূত অঞ্চল আছে, এটুকু উনি রাদারফোর্ড থেকে নিলেন। আর সঙ্গে সঙ্গে ম্যাক্স প্ল্যাঙ্ক ও আইনস্টাইনের আলো সম্পর্কিত বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব, এই দুইটার সমন্বয়ে বিজ্ঞানী বোর তার মডেলটা দেন। তাহলে বিজ্ঞানী বোরের মধ্যে রাদারফোর্ডের অ্যাটম মডেল তো আছেই, রাদারফোর্ডের অ্যাটম মডেলের ভুল ত্রুটি দূর করার জন্য উনি ম্যাক্স প্ল্যাঙ্ক ও আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্বের সমন্বয় করে ওনার তত্ত্বটা উপস্থাপন করেন। এই হলো পয়েন্ট 1। পয়েন্ট 2, রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও সংখ্যাকে সুস্পষ্ট করা হয়নি। একটু মনে করে দেখো, এরকমটা বলছিল যদি ইলেকট্রন শুধু পরমাণু নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, এই কথাটা বলা হয়েছে। ইলেকট্রন শুধু নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, কিভাবে ঘুরে এই কথা রাদারফোর্ডের অ্যাটম মডেলে ছিল না। এই জন্য বলতেছে রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার ও সংখ্যাকে সুস্পষ্ট করেনি। এতে শুধু বলা হয়েছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো গ্রহের মতো আবর্তন করতে পারে। আমি ব্যাখ্যা দিচ্ছি আমার মতো করে। আর বোরের পরমাণুতে প্রতিটি ইলেকট্রন কয়েকটি নির্দিষ্ট মানের ব্যাসার্ধের বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করে। ওই যে প্রথম যে প্রস্তাবনা যে কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথ আছে নিউক্লিয়াসের চারপাশে, কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথ আছে, সেই কক্ষপথগুলোতেই ইলেকট্রনগুলো ঘুরে, সেই কথাটা আর কি। আর কি যে এসব নির্দিষ্ট ও স্থায়ী কক্ষপথগুলো নির্দিষ্ট মানের শক্তিযুক্ত এবং এসব স্থায়ী কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনগুলো সমশক্তি সম্পন্ন হয়ে থাকে। তাহলে প্রত্যেকটা কক্ষপথের একটা নির্দিষ্ট মান আছে, শক্তির একটা নির্দিষ্ট মান আছে। প্রথম শক্তি স্তরের একটা নির্দিষ্ট মান আছে, দ্বিতীয় শক্তি স্তরের একটা নির্দিষ্ট মান আছে, এরকম প্রত্যেকটা শক্তি স্তরের নির্দিষ্ট মান আছে। আর একই শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে তাদের সবারই একই শক্তি। মনে করো যে প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকতে পারে, দুইটা ইলেকট্রনই সমান শক্তি। প্রথম শক্তি স্তরের যে শক্তি, সেই শক্তিতেই দুইটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে। অর্থাৎ একই কক্ষপথে যে ইলেকট্রন থাকবে তারা একই শক্তিতে ঘুরবে। আর যদি ভিন্ন কক্ষপথের হয়, মনে করো প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে আর দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তারা কিন্তু
ভিন্ন শক্তিতে থাকবে, তাদের মধ্যে শক্তির পার্থক্য থাকবে। এই হলো পয়েন্টটা। এরপরে পয়েন্ট 3, রাদারফোর্ডের পরমাণু মডেলের স্থায়িত্বের কারণ দেখানো হয়েছে ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রের নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ জনিত কেন্দ্রমুখী বল এবং আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বলদের লব্ধি ফল। এক কথায় নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ আছে, আর নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন আছে তাদের হলো ঋণাত্মক চার্জ। এই ইলেকট্রনের ঋণাত্মক চার্জ আর নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সমান ও বিপরীত বল কার্যকর হচ্ছে ইলেকট্রনের আবর্তনের ফলে আরেকটা বল কার্যকর আছে, সেটার নাম হলো কেন্দ্রাতিক বল, কেন্দ্র বহির্মুখী বল। এক এক বই এক একটা লেখে। কেন্দ্রাতিক বল ইংরেজি নাম একটাই, সেন্ট্রিফিউগাল ফোর্স। ইলেকট্রন গুলো যে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তখন তার মধ্যে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্ম নেয়। এই সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বহির্মুখী বলের মান নিউক্লিয়াসের আকর্ষণ বলের মানের সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ কাটাকাটি হয়ে যায়। এই জন্য সবসময় ইলেকট্রন একই কক্ষপথে ঘুরতে থাকে। ইলেকট্রনের নিউক্লিয়াসের আকর্ষণের যে প্রভাব, ওটা ইলেকট্রনের কেন্দ্রাতিক বলের জন্য কাটাকাটি হয়ে যায়, এই কথাটাই বলছে। আর বোর মডেলের স্থায়িত্বের কারণ দেখানো হয়েছে পরমাণুর নিউক্লিয়াসের প্রভাবে সৃষ্ট নির্দিষ্ট সংখ্যক শক্তি স্তরের ইলেকট্রনের অবস্থান এবং শক্তি বিকিরণ ছাড়া ওই সব স্থির শক্তির কক্ষপথে সতত সমশক্তিতে আবর্তন। এটা বললো বিজ্ঞানী বোর। তাহলে নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক চার্জ আছে, তো ধনাত্মক চার্জের মধ্যে ওখানে ওই বৈদ্যুতিক এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এর কারণে এই বিভিন্ন শক্তি স্তরের কক্ষপথ তৈরি হয়। সেই কক্ষপথগুলোতে ইলেকট্রন যখন থাকে ওই কক্ষপথের শক্তিতে শতত ঘূর্ণায়মান থাকে, তখন তারা শক্তি বিকিরণও করবে না, শক্তি শোষণও করবে না। একটা ইলেকট্রন যখন তার নির্দিষ্ট কক্ষপথে থেকে ঘুরে শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। এই হচ্ছে তোমার উভয় পরমাণু মডেলের উপস্থাপনের মূল ধারণা। এরপরে খ, উভয় পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা উপস্থাপিত ত্রুটিসমূহ। দুইটা পরমাণুর মডেলের সীমাবদ্ধতা আছে। আমরা জানি আমাদেরও কিন্তু সীমাবদ্ধতা থাকে, একটা মানুষের সব গুণ থাকে না। কাজেই পরমাণু জগৎটা তো জটিল, এই জন্য যে এক দুইটা মডেল তো সব ঘটনা ব্যাখ্যা করা যায় না। প্রথমে পাম্পুডিন মডেল দিছে, সেই পাম্পুডিন মডেল দেখা গেলো ভুল প্রমাণিত হলো। রাদারফোর্ড অ্যাটম মডেলে আইসা দেখা গেল যে কিছু সঠিক আছে কিছু বেঠিক। এই জন্য আবার বোরের পরমাণু মডেলে কিছু সমস্যা আছে, এই জন্য বোর-সোমারসন মডেল। এইভাবে মানে পরমাণু ধারণার বিকাশ হয়েছে আস্তে আস্তে আর কি, গবেষণার ফলে। তাহলে এখন আমরা উভয় পরমাণু মডেলের বলো প্রতিদিন অল্প অল্প করে পড়াবেন জানি বুঝতে পারি স্যার। এই যে এইটুকু পড়াই শেষ করে দেবো, এই যে ত্রুটি অল্প অল্প করে প্রতিদিন অল্প। দৈনিক ক্লাস হবে কিন্তু অল্প, কিন্তু তোমরা কিন্তু বাড়িতে পড়াশোনা করবে। আমি জানি এখনকার গার্জেন কিন্তু শোনো, আমাদের এখনকার গার্জেনরা এই ছেলে মেয়েদেরকে কাজ করে না যাতে তারা পড়ে, আমি জানি ভারী কোনো কাজ করে না। এই যে এটা সৎ ব্যবহার করবো। আমাদের যুগে আমরা দেখতাম যে আমাদের অনেক বন্ধু বান্ধব সেই খেতে হাল বাইয়া তারপর স্কুলে আসতো বা কলেজে যেত। এখন কিন্তু স্কুল কলেজে গেলে বাবা মায়েরা নিজেরা কষ্ট করে, কিন্তু বাচ্চাদেরকে ভারী কাজ করে না, টুকটাক সহায়তা করতে বলে। কাজে সময়ের সৎ ব্যবহার করতে হবে। সৎ ব্যবহার না করলে আমার এই কথাগুলা 7-8 বছর পরে মনে পড়বে, তো স্যার বলছেও করি নাই, তার জন্য ফল ভোগ করতেছে পরে মনে পড়ছে। আর লালন বলছে সময় গেলে হয় না সাধনা, এটা মনে রেখো।
তাই না? স্যার তাহলে লালন সময় সময় না থাকতে হয় না সাধন আর কি। যে সময় থাকতে যদি সাধন না করো পরে দেয় হয় না সাধন আর কি, এরকম একটা কথা আছে লালনের গানে। জি স্যার, এটা সত্যি কথা তো স্যার এটা। তাহলে এখন এই ত্রুটিটা পড়ি, এই ত্রুটিটাই জি স্যার। এই অর্থাৎ এই যে এখন যেটা পড়াচ্ছে আর কি, উভয় পরমাণু মডেলের সীমাবদ্ধতা ও উত্থাপিত ত্রুটি, এটা দিয়ে আজকে ক্লাস শেষ করবো তোমাদের। তাহলে এখানে প্রথমে হলো রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। এটা অনেকবার আমি বলছি আর কি, কাজে এটার ব্যাখ্যা দিলাম না। সৌরজগতের গ্রহসমূহ মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সমূহ পরস্পরকে বিকর্ষণ করে। এই কারণে গ্রহসমূহকে ইলেকট্রনের সাথে তুলনা করা ঠিক হয় না। এক কথায় শোনো, সোলার সিস্টেমে প্রতিটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে, চাঁদ সূর্যকেও আকর্ষণ করে। আর একটা কথা হলো, গ্রহগুলোর মধ্যে একটা গ্রহ কিন্তু আরেকটা গ্রহকেও আকর্ষণ করে, পৃথিবী বুধকে আকর্ষণ করে। এবং সোলার সিস্টেমে সৌরজগতে যত বস্তু আছে সবই তড়িৎ নিরপেক্ষ। আর ওগুলো বড়, ওটা হলো বৃহত্তর জগৎ, ওটাকে বলে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। আর পরমাণু জগৎকে ইংরেজিতে বলে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড, যেটা খালি চোখে দেখা যায় না। আবার এখানে কিন্তু চার্জযুক্ত বস্তু আছে, ওখানে কেন্দ্র সূর্য, তার কোনো চার্জ নাই। কিন্তু পরমাণুতে কেন্দ্র হচ্ছে এই নিউক্লিয়াস, সেখানে চার্জ আছে। ওখানে এই গ্রহগুলো ঘুরতেছে, তার কোনো চার্জ নাই এখানে, কিন্তু এখানে ইলেকট্রন গুলো ঘুরতেছে, ইলেকট্রনের চার্জ আছে। আবার ইলেকট্রন গুলো সমধর্মী বলে পরস্পরকে বিকর্ষণ করতেছে। কাজে সোলার সিস্টেম অ্যাটম মডেলের সঙ্গে এই রাদারফোর্ডের অ্যাটম মডেলের তুলনা করাটা ঠিক না আর কি। এই ঠিকটা, এই তুলনাটা বেঠিক আর কি। বলো। আর বোর পরমাণু মডেল এরকম কোনো ত্রুটি নেই। বোর কিন্তু এটা বলে না যে এই পরমাণু গঠন ইসের মতো আর কি, সোলার সিস্টেমের মতো আর কি, সৌরজগতের মতো। বোর এটা বলে নাই। এরপরে 2 নাম্বার, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ড পরমাণু মডেলের আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগতভাবে শক্তি বিকিরণ করবে এবং এর আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকবে। ফলে ইলেকট্রন ক্রমশ শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হবে। তাই রাদারফোর্ডের পরমাণু মডেলের স্থায়িত্ব থাকে না, মানে ত্রুটিযুক্ত আর কি। এই ব্যাখ্যাটা অনেকবার দিচ্ছি, কাজে আর বললাম না। আগে বুঝো নাই? ওই যে ত্বরণ প্রাপ্ত, যেহেতু সার্কুলার মোশনে ঘুরে, কাজে ত্বরণ প্রাপ্ত হয়। কাজেই ত্বরণ প্রাপ্ত হলে শক্তি বিকিরণ করে আস্তে আস্তে নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, কিন্তু শক্তি বিকিরণ করে না। সেটা কাজে এটার ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারবে। এই ত্রুটিটা বোর দূর করেন। বোর পরমাণু মডেলে ইলেকট্রনের স্থির শক্তির কক্ষপথের ধারণা যুক্ত করে এই ত্রুটিটা দূর করা হয়েছে। এই যে ইলেকট্রন ক্রমাগতভাবে শক্তি বিকিরণ করে না, এটা বোরের পরমাণু মডেলে বলা হয়েছে বলে রাদারফোর্ডের অ্যাটম মডেলের ত্রুটি দূর করা হয়েছে। এটা কিভাবে করা হয়েছে? স্থায়ী বৃত্তাকার কক্ষপথের ধারণা প্রবর্তন করে। এই স্থায়ী বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রন থাকে না, শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না, সর্বদা একই শক্তিতে ঘুরতে থাকবে। এই হলো ব্যাপার। আর হলো এই যে বিভিন্ন ব্যাসার্ধের কক্ষপথ আছে, তো এখানে একটা কক্ষপথের ব্যাসার্ধ এই লেখক দেখাইছেন নিউক্লিয়াসের নিকটতম কক্ষপথ, প্রথম কক্ষপথ, এটা নিউক্লিয়াস থেকে এর দূরত্ব দেখো লেখা আছে 0.529 ইন্টু 10 টু দা স্লাইডে বুঝতেছি না, 10 টু দা -8 সেন্টিমিটার লেখা। দেখো তো বোঝা যাচ্ছে -8 বোঝা যাইতেছে স্যার। বোঝা যাচ্ছে? 10 টু দা পাওয়ার -8 সেন্টিমিটার। এখন এই যে 10 টু দা পাওয়ার -8 মানে কি? এটার মানে হলো 0.529 সেন্টিমিটারকে তুমি ভাগ দিবে 10 কোটিতে। 10 কোটি লিখতেই তো 1 সেন্টিমিটারের চেয়ে বেশি জায়গা লাগে, তাই না? তুমি যদি খাতায় 10 কোটি লেখো, একের পিছনে 8টা শূন্য বসাইয়া,
8টা শূন্যতে 10 কোটি হয় না, নাকি ভুল বললাম? এটা খেয়াল করে আর কি। স্যার 9টা হয় না। তাইলে স্যার কত 9টা হয় না। তাইলে কত ছোট আর কি? তাহলে প্রথম কক্ষপথের দূরত্ব 0.529 ইন্টু 10 টু দ্য পাওয়ার, ওটা -8 না 9 বুঝতেছি আমি, ওইটা বাইর করি স্লাইডে। ওটা না x দেখা যাইতেছে, x ওটা অস্পষ্ট হয়েছে, দাঁড়াও আমি x এর মতো দেখা যাইতেছে। হ্যাঁ, ওটা -8 সেন্টিমিটার। এই তো বইয়ের রেফারেন্স, -8 সেন্টিমিটার। তাহলে তুমি এই -8, তার মানে কি একের পাশে তুমি 8টা শূন্য বসাবা, তাই না? 0.529 কে একের পাশে 8টা সংখ্যা বসায় সেটাতে ভাগ দিবে। এখন তুমি যদি একের পরে 8টা শূন্য দাও, যে জায়গাটা লাগবে সেটা কিন্তু 1 সেন্টিমিটারের বেশি জায়গা লাগবে। তাহলে কত ছোট? প্রথম কক্ষপথের নিউক্লিয়াসের দূরত্ব 0.529 ইন্টু 10 টু দা -8 সেন্টিমিটার। আচ্ছা, এটা কিন্তু হিসাবকৃত মান, বোরের পরমাণু মডেলের সাহায্যে এই হিসাবটা করা হয়েছে। এই জন্য এদেরকে বলা হয় বোরের ব্যাসার্ধ আর কি। আর এরপর আর কোনো কক্ষপথ নাই। আর কোনো কক্ষপথ যদি না থাকে সেখানে মানে যাওয়ার জন্য যে নিয়ম, কারণ এন এর মান 0 নাই। দেখো এন এর মান কিন্তু 1, 2, 3 বলা হয়েছে। কাজে যেহেতু এন এর মান 0 নাই, কাজে নিউক্লিয়াসে ইলেকট্রন পতিত হতে পারবে না। কাজেই বোর পরমাণু মডেল হচ্ছে স্থায়ী। এরপরে 3 নাম্বার পয়েন্ট, রাদারফোর্ডের পরমাণু মডেলে সৃষ্টি বর্ণালী সম্বন্ধে ওই তো, ওটা আমি আমার ভাষায় বলতেছি, ধরো একটু হাইলাইটার করছি। দেখো এখানে বলা হয়েছে যে রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা সৃষ্ট পরমাণু মডেলে রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু দ্বারা সৃষ্ট বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় না। প্রত্যেকটা পরমাণুর নিজস্ব বর্ণালী আছে। শোনো, যতগুলো মৌলিক পদার্থ আছে প্রত্যেকটা মৌলিক পদার্থের নিজস্ব বর্ণালী আছে। এই দুনিয়াতে সকল হাইড্রোজেন পরমাণু বর্ণালী একরকম, আবার সকল নাইট্রোজেন পরমাণুর বর্ণালীর একরকম। প্রকৃতিতে যদি 94টা মৌলিক পদার্থ থাকে তাহলে 94 প্রকার বর্ণালী আছে। এখন এই বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা রাদারফোর্ডের অ্যাটম মডেলে নাই, সোজা কথা দেওয়া হয়নি। কিন্তু বোর মডেলে আছে, কারণ বোর মডেলে আছে যে বোরের মডেলের যে 3 নাম্বার প্রস্তাবনা, বোর মডেলের 3 নাম্বার প্রস্তাবনাতে আমরা দেখছি যে ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে লাফ দিয়ে আরেক কক্ষপথে যায় তখন শক্তি শোষণ বা বিকিরণ হবে। তো একাজে শোষণ বা বিকিরণ বর্ণালী আমরা দেখব, সেই শোষণ বা বিকিরণ বর্ণালীর বিচ্ছিন্ন রেখাটা আমরা দেখতে পাবো। সেই কথাটা কিন্তু বলা আছে, অর্থাৎ বোরের পরমাণু মডেলের সাহায্যে পারমাণবিক বর্ণালীর বিচ্ছিন্ন রেখার যে ব্যাখ্যা সেটা দেওয়া সম্ভব হয়েছে। এখানে বোর ভাষাটা আমরা একটু পড়ি। বোর পরমাণু মডেলে বর্ণালী সৃষ্টির সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। বোর পরমাণু মডেলের স্বীকার্য মতে ইলেকট্রন তাপ শক্তি শোষণ করে উদ্দীপিত অবস্থায় নিম্ন শক্তি স্তর E1 থেকে উচ্চ শক্তি স্তর E2 তে লাফিয়ে চলে, পরে ওই শোষিত শক্তি বিকিরণ করে পূর্বের নিম্ন শক্তি স্তরে লাফিয়ে চলে আসে। এভাবে শক্তি শোষণ, ওই যে প্রথম থেকে দ্বিতীয় শক্তি স্তরে যখন লাফ দেয় তখন শোষণ, আর দ্বিতীয় শক্তি স্তর থেকে যখন প্রথম শক্তি স্তরে লাফ দেয় সেটা হলো বিকিরণ। কাজেই এভাবে শক্তি শোষণ ও বিকিরণের ফলে যথাক্রমে কালো বর্ণের শোষণ বর্ণালী ও উজ্জ্বল বর্ণের বিচ্ছুরণ বর্ণালী সৃষ্টি হয়। এখানে একটু ব্যাখ্যা দরকার। শক্তি শোষণ যখন করে ওই রেখাটা কালো হয়, কারণ ওখানকার আলোটা শোষণ হয়ে গেছে, তার পাশে উজ্জ্বল থাকে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু একটা জায়গায় কালো রেখা দেখা যায়, এটা শোষণ বর্ণালীতে। আর বিকিরণ বর্ণালীতে ওই রেখাটাই উজ্জ্বল থাকে আর পুরো ব্যাকগ্রাউন্ড কালো থাকে, বুঝছো? এই জন্য বলছে যে এই শোষণ বর্ণালী হচ্ছে কালো বর্ণের আর বিকিরণ বর্ণালী হচ্ছে উজ্জ্বল। আচ্ছা, গেল। এরপরে এই যে ছবিটা দেখো,
এটাতেই ক্লাস শেষ হবে এই ছবিটার ব্যাখ্যা দিয়ে। এখন আমরা পারমাণবিক আচ্ছা বর্ণালীতে শোনো, পারমাণবিক বর্ণালীতে যখন পরমাণুকে উত্তেজিত করব বিভিন্ন এই মানে শক্তি প্রয়োগ করে যখন আমরা উত্তেজিত করব, তখন একটা স্যাম্পলে তো বিলিয়ন বিলিয়ন পরমাণু থাকে, তাই না? একটা দুইটা থাকে না তো, তাই না? এখন কিছু পরমাণু বেশি শক্তি শোষণ করবে, জি স্যার। সবাই সবাই কিন্তু সমান শক্তি শোষণ করবে না। যেমন তোমরা মানে সবার সক্ষমতা এক না। আমরা যখন হচ্ছে জি স্যার। দৌড় দেই, 800 মিটার দৌড়, মনে করো 50 জন দৌড়াইলো, কিছু কিছু গন্তব্যে পৌঁছে হয়তো 1 2 3 জন, তাই না? কিছু গন্তব্যে পৌঁছতে পারে না। অর্থাৎ মানুষের যে দৌড় দেয়, দৌড়ের মধ্যে পার্থক্য থাকে না। আচ্ছা, ঠিক। এখন পারমাণবিক বর্ণালীতে যখন কোন স্যাম্পলে শক্তি প্রয়োগ করা হয়, স্যাম্পলে উপস্থিত বিলিয়ন বিলিয়ন পরমাণু সবাই সমান শক্তি শোষণ করে না, কেউ বেশি করে কেউ কম করে। এখন যখন পরমাণুকে উত্তেজিত করা হয় তখন সেইখানে বিভিন্ন শক্তি স্তরের জন্ম হয়। এই যে দেখো চিত্রে লেখা আছে 1 2 3 4 5 6 7 যে শক্তি স্তর। এই যে প্রথম শক্তি স্তর 1, দ্বিতীয় শক্তি স্তর 2 3 4 5 6 বিভিন্ন শক্তি স্তর জন্ম হয়। বলো বলো। স্যার এটা আবার একটু প্রথম দিকে বুঝাই দেন স্যার। আমি বলতেছি স্বাভাবিকভাবে যে হাইড্রোজেন পরমাণু আছে প্রত্যেকেরই একটা শক্তি স্তর, প্রথম শক্তি স্তর। কিন্তু পারমাণবিক বর্ণালী বিশ্লেষণ যন্ত্রে যখন শক্তি প্রয়োগ করা হয় তখন তারা তো শক্তি শোষণ করে। শক্তি শোষণ করে তারা এই যার মনে করে যে খুব বেশি শক্তি শোষণ করলো সে সপ্তম স্তর পর্যন্ত সে যাবে। সপ্তম শক্তি স্তরের সমান পদ্য শক্তি যদি শোষণ করে, অর্থাৎ সপ্তম শক্তি স্তরের সমান যদি শক্তি সে গ্রহণ করতে পারে, কিভাবে সপ্তম এবং প্রথম শক্তি স্তরের যে পার্থক্য ওইটুকু পরিমাণ যদি শোষণ করে তাহলে সপ্তম শক্তি স্তরে উঠবে। আবার কিছু ইলেকট্রন ষষ্ঠ এবং প্রথম শক্তি স্তরের পার্থক্যের সমান শোষণ করলে সে ষষ্ঠ স্তরে আসবে। এইভাবে কিছু ইলেকট্রন যাবে পঞ্চম শক্তি স্তরে, কিছু চতুর্থ, কিছু তৃতীয়, কিছু দ্বিতীয়তে। এটা হলো পারমাণবিক বর্ণালী বিশ্লেষণে যন্ত্রের শক্তি প্রয়োগ করলে সবাই সমান শক্তি শোষণ করবে না, কিছু বেশি শক্তি শোষণ করে সপ্তম স্তরে চলে যাবে, সেটা সংখ্যা অবশ্য কম হবে, কারণ বেশি শক্তি শোষণ করতে পারে কম পরমাণু। কিছু ষষ্ঠ শক্তি স্তরে যাবে কিছু ইলেকট্রন, এটা কিন্তু একই হাইড্রোজেন পরমাণু না, বিভিন্ন হাইড্রোজেন পরমাণু যাবে আর কি। কিছু যাবে চতুর্থতে, কিছু তৃতীয়, কিছু দ্বিতীয়, কিছু প্রথম। এখন একটা কথা বলি, শোষণের পর যে বিভিন্ন উচ্চ শক্তি স্তরে থাকে, যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এখানে খুব অস্থায়ী ভাবে এই শোষিত অবস্থায় ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে অস্থায়ী ভাবে থাকে, খুবই তৎক্ষণাৎ এই শক্তিগুলো বিকিরণ করে। বিকিরণ করে যখন নিচে নামতে থাকে তখন এই পারমাণবিক বর্ণালী বিশ্লেষণ যন্ত্র এটা রেকর্ড করে। রেকর্ড করার নিয়ম তো সবগুলা কিন্তু প্রথম শক্তি স্তরে আইসা গেলে তো আর কোনো লাভ নাই, মানে এই এটা খুব হাইটেক এনার্জি, কারণ এই যে উচ্চ শক্তি স্তর থেকে আগে স্বাভাবিক স্তরে আসতে সম্ভবত 10 টু দ্য পাওয়ার মাইনাস সেকেন্ড সময় লাগে, কাজে খুব উচ্চ প্রযুক্তির যন্ত্র। তাহলে এই যে এত অল্প সময়ে সংঘটিত ঘটনা তারা রেকর্ড করে আর কি। তাহলে যখন এই বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিচের শক্তি স্তরগুলোতে নামতে থাকে তখন রেকর্ড করা হয়, পারমাণবিক বর্ণালী রেকর্ড করা হয়। তখন দেখা গেছে কতগুলো রেখা, সেই রেখাগুলোর আমি ব্যাখ্যা দিচ্ছি, যে চিত্রগুলো খেয়াল করে বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে, সেটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন গুলো প্রথম শক্তি স্তরে নেমে আসে, এই যে দ্বিতীয় থেকে প্রথম, তৃতীয় থেকে প্রথম, চতুর্থ থেকে প্রথম, এইভাবে তোমার বিকিরণ বর্ণালীর একটা সিরিজ পাওয়া যাবে। সেই সিরিজে কয়টা রেখা পাবা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, 1 2 3 4 5 6টা রেখা পাবা। কারণ দ্বিতীয় থেকে সপ্তম স্তর, এই বিভিন্ন স্তর থেকে ইলেকট্রন লাফতে প্রথম শক্তি স্তরে নেমে শক্তি বিকিরণ করতেছে, কাজেই তুমি 7টা রেখা বর্ণালী পাবা। এই 7টা রেখার বর্ণালী যে অঞ্চলের রেখার বর্ণালী এটা, সেটা হলো অতি বেগুনি রশ্মির অঞ্চলে, এদেরকে নাম দেওয়া আছে লাইমান সিরিজ।
তাহলে লাইম্যান সিরিজ কাকে বলে? বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে নেমে আসে তখন যে রেখা বর্ণালী গুলো সৃষ্টি হয় তাদেরকে বলে লাইম্যান সিরিজ। আমার ভাষায় ব্যাখ্যা দিচ্ছি, আমি বই দেখতেছি তাতে তোমাদের সুবিধা হবে। চিত্রটা খেয়াল করো। আচ্ছা, এখন দেখো বিভিন্ন উচ্চ শক্তি স্তরের থেকে যখন ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর আছে এটাকে বলে বামার সিরিজ। এই যে হাইলাইটারটা দেখতে পাচ্ছ না, আমি হাইলাইট করতেছি, এই যে বামার সিরিজ। এই বামার সিরিজে স্যার দেখতেছি দ্বিতীয় শক্তি স্তরে তাহলে দেখো তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্তর থেকে ইলেকট্রন গুলো যখন দ্বিতীয় শক্তি স্তর আছে তখন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকিরণ করে। এই শক্তিগুলো হলো দৃশ্যমান অঞ্চলের আলো, এই বিকিরিত আলোগুলো হচ্ছে দৃশ্যমান অঞ্চলের। এই আবিষ্কারকের নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে বামার সিরিজ। তাহলে বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন লাফ দিয়ে যখন দ্বিতীয় শক্তি স্তরে আসে তখন যে রেখা বর্ণালীর সিরিজ পাওয়া যায় তাকে বলে বামার সিরিজ। বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলো লাফ দিয়ে যখন দ্বিতীয় শক্তি স্তরে আসে তখন যে বিভিন্ন রেখা বর্ণালীর বিচ্ছিন্ন রেখা পাওয়া যায় তাদেরকে বলে বামার সিরিজ। এবং এই রেখা বর্ণালী গুলো হচ্ছে দৃশ্যমান অঞ্চলে। এই যে বিকিরিত রশ্মিগুলো দৃশ্যমান অঞ্চলে। দৃশ্যমান অঞ্চল কোথায়? যে আলোতে আমরা দেখতে পাই। আচ্ছা, তারপরে হলো দেখো এই বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন গুলো তৃতীয় শক্তি স্তরে নেমে আসে, যে চতুর্থ থেকে তৃতীয়, পঞ্চম থেকে তৃতীয়, ষষ্ঠ থেকে তৃতীয়, সপ্তম থেকে তৃতীয়, অর্থাৎ n=4, 5, 6 থেকে যদি ইলেকট্রন n=3 তে নেমে আসে তখন যে বিকিরিত রশ্মির বিচ্ছিন্ন রেখার সিরিজ পাওয়া যায় তাকে বলে পাশেন সিরিজ। এটা হলো এই বিকিরিত রশ্মিগুলো হচ্ছে অবলোহিত অঞ্চলে, ইনফ্রারেড অঞ্চল, অবলোহিত অঞ্চলের। আমরা বর্ণালী সম্পর্কে আমাদের ক্লাসের এই চ্যাপ্টারে পরে কোনো এক সময় পড়ব, এখন এইটুকু জানি। আর পাশেন সিরিজের পরে আরেকটা সিরিজ আছে, সেটা ইয়েতে কভার করে নাই, এই ফিগারে কভার করে নাই, বুঝছো? এটা আমি ইয়েতে বলে দিই আর কি, এই মুখে বলে দেই। বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে নেমে আসে তখন যে রেখা বর্ণালীর সিরিজ পাওয়া যায় তার নাম প্যাশেন সিরিজ। এই যে চতুর্থ শক্তি স্তর তো দেখতে পাচ্ছে, এই যে এইটা। এখন বিভিন্ন পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্তর থেকে ইলেকট্রন যদি চতুর্থ শক্তি স্তরে আসে তাহলেও রেখা বর্ণালীর সিরিজ পাওয়া যায়, সেটার নাম হচ্ছে এই ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট n=4 বলতে আসবে। আর n=6, 7 থেকে ব্র্যাকেট সিরিজ বলে। অর্থাৎ n=5, 6, 7 থেকে যদি n=4 তে ইলেকট্রন আসে তাহলে তার নাম হলো ব্র্যাকেট সিরিজ। এটা ছবিতে দেখায় নাই, এই ছবিতে। তাহলে কল্পনা করো আর কি, এই যে এখান থেকে বোঝা যায়, আমি হাইলাইটেডটা দেখাচ্ছি। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্তর থেকে ইলেকট্রন চতুর্থ স্তরে নেমে আসবে তখন যে বিকিরিত রশ্মির বিচ্ছিন্ন রেখার যে সিরিজ পাওয়া যায় সেটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ। আর সবশেষে যে সিরিজ তার নাম হচ্ছে ফুন সিরিজ। ফুন সিরিজ হলো 6 এবং 7 নাম্বার থেকে ইলেকট্রন আসবে 5 নাম্বার, এই যে 5 নাম্বার, এই যে 5 নাম্বার। তাহলে ষষ্ঠ শক্তি স্তর আর সপ্তম শক্তি স্তর থেকে 4, 5, 6 এটি কি দরকার আছে? হ্যাঁ, বইতে লেখা আছে, যে ছবিটা কি হয়ে যায় তো এই জন্য ছবিতে দেয় না, এটা দরকার আছে আর কি, বুঝতে পারছো? তাহলে সেই সিরিজটা হলো ফুন্ড। শোনো, ফুন্ড হলো 6 এবং 7 নাম্বার স্তর থেকে ইলেকট্রন লাফ দিয়ে যদি 5 নাম্বার স্তরে নামে তখন যে বিকিরিত রশ্মির বিচ্ছিন্ন রেখা পাওয়া যায় সেটা হলো তোমার ফুন্ড সিরিজ। এই হচ্ছে মোটামুটি ভাবে তোমার বোরের পরমাণু মডেল আর রাদারফোর্ডের পরমাণু মডেলের যে তুলনা সেটা আমরা আলোচনা করলাম। রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোরের পরমাণু মডেলের মধ্যে তুলনা এতটুকুই। আজকে এতটুকুই থাকে কি, ঠিক আছে? তারপরের থেকে আবার আগামী কোন ক্লাসে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, তাই না?
আর সবসময় মনে রাখবে নিজ দায়িত্বে পড়াশোনা করতে হবে। বড় হইলে বাপ মার নিয়ন্ত্রণ একটু কম থাকে, আরো বড় হবা তখন বাইরে চলে যাবে, তখন নিজ দায়িত্বে। আর জীবনে আরেকটা কথা, না করা শিখতে হবে। না করা না শিখলে না ওই উন্নতি করতে পারবে না। মনে করো তুমি বিকেল বেলা পড়তে বসছো, ওই সময়টা অনেকে খেলে, তাই এক বন্ধু এসে বললো যে পণ্ডিত হয়েছে পড়তে বসছে, তাহলে এই যে খোটা দিল, ওই খোটা শুনে যদি অশুনি তোমার পড়া দরকার, হয়তো কোনো কারণে ওই সময় পড়া দরকার, কিন্তু আর খোটা শুনে যদি পড়া পাতে চলে যাও তাহলে কিন্তু উন্নতি করতে পারবো না। অর্থাৎ তোমাকে ন্যায় অন্যায় বোধটা শিখতে হবে, যে ক্ষেত্রে না করা দরকার না করা শিখতে হবে। বুঝতে পারছো? যথাযথ ক্ষেত্রে না করতে শিখতে পারলে না, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ করাটা সবসময় গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই কথাটা মনে রেখো। তাহলে রাখলাম আজকে। জাহিদ এবং ইয়ে আশিক, তাহলে আজকে এখানেই। আমারও দেখতে পাচ্ছ? ঠিক আছে।